আসসালামু আলাইকুম। এইচএসসি শুরু থেকে যেভাবে বায়োলজি পড়লে তুমি বোর্ড পরীক্ষায় সেরা একটা রেজাল্ট করতে পারবা, এর সকল স্ট্র্যাটেজি শেয়ার করব আজকের এই ভিডিওতে। এখানে বুক সাজেশন থেকে শুরু করে বায়োলজির যেটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট পড়াশোনার অ্যাপ্রোচটা অর্থাৎ স্ট্র্যাটেজিটা, সেইটা সহ তোমার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারের কোন চ্যাপ্টার ইম্পোর্টেন্ট এবং কোন চ্যাপ্টারের কোন টপিক থেকে কোয়েশ্চেন আসবে, কোন টপিক তোমার সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট সেই সকল স্ট্র্যাটেজি শেয়ার করব এই এক ভিডিওতে। সো দিস ভিডিও ইজ ভেরি ইম্পোর্টেন্ট ফর ইউ। ফার্স্ট অফ অল আসি বুক সিলেকশন করতে। এখানে কোনো দ্বিমত নাই। ফার্স্ট পেপারের জন্য আবুল হাসান স্যারের বই আর সেকেন্ড পেপারের জন্য হচ্ছে গাজী আজমল স্যারের বই। এই ২ টা পড়লেই এনাফ এইচএসসির জন্য। এখন আসি বায়োলজি পড়ার স্ট্র্যাটেজি আসলে কি? ফার্স্ট অফ অল বলি বায়োলজির আ তোমার এত বড় একটা বই। এত বড় বলতে ১০০০ পেজের ২ টা বই মিলে ১০০০ পেজের বই, যেখানে তোমার লাখ টপিক আছে। লাখ না, বাট হাজার টপিক আছে। এখন বায়োলজির জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে তুমি যেহেতু এত হাই, এত বেশি ইনফরমেশন তোমার মাথায় থাকবে না, সেজন্য তোমার ইম্পোর্টেন্ট টপিকগুলা বের করা। কোন টপিক থেকে পড়লেই কোয়েশ্চেন আসবে এই সকল টপিক বের করা। এবং বায়োলজি সবচেয়ে মজার বিষয় হচ্ছে বায়োলজিতে কখনো ইম্পোর্টেন্ট টপিকের বাইরে এক্সট্রা বেশি কোয়েশ্চেন আসে না। সবসময়ই দেখবা রিপিটেড কোয়েশ্চেন আসছে। যেই টপিকগুলা বিগত বছরগুলাতে আসছে সেইগুলাই আসছে। ওকে? সো আরেকটা জিনিস, বায়োলজিতে কোনো সিকিউ বলতে কিছু নাই। অল ইজ অ্যাবাউট আইডেন্টিফাই, মানে সিকিউ নাই বলতে আমি বুঝাইছি যে আলাদাভাবে সিকিউ এর জন্য যে পড়তে হবে এরকম কোনো কিছু নাই। সিকিউ ফার্স্ট অফ অল তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তোমার সিকিউ এর উদ্দীপকে কি চাইছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই সিকিউ আইডেন্টিফাই করা। এইজন্য তোমাকে জিনিসটা করতে হবে মেডিজি থেকে তোমার সিকিউ প্যাটার্ন গুলা দেখতে হবে। অর্থাৎ বিগত বছরের কোয়েশ্চেন কেমন আসছে এই বিষয়টা আগে ভালোভাবে বুঝতে হবে। কারণ সেক্ষেত্রে দেখো, তুমি যদি একটা সিকিউ আইডেন্টিফাই করতে না পারো, তোমাকে চাইছে, মনে করো একটা পর্বের বৈশিষ্ট্য লিখতে চাইছে, তুমি অন্য একটা পর্বের বৈশিষ্ট্য লিখে দিয়ে আসো। সেক্ষেত্রে তোমার মার্ক একদম 0 চলে আসবে। সো যেকোনো একটা টপিক সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং ওই টপিকটা আ সিকিউতে কিভাবে দিয়েছে সেটা বুঝে তারপরে ওই টপিকটা সম্পর্কে লিখতে হবে। এখন আসি, বায়োলজি আসলে বুঝে পড়বো নাকি মুখস্থ করব? দ্যা ইউনিভার্সাল কোয়েশ্চেন। বাট আনসার ইজ ২ টাই করতে হবে। বায়োলজি বুঝে পড়তে হবে এবং মুখস্থ করতে হবে। এবং কিছু জিনিস আছে তোমাকে ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। যে জিনিসটা তোমার মাথায় কুলাচ্ছে না, মাথায় মনে থাকছে না, সেজন্য তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। বাট এমন কিছু টপিক আছে বায়োলজি তুমি যদি না বুঝো, তুমি যদি শুধু মুখস্থ করো তাহলে পরীক্ষায় লিখতে পারবা না। মানে একটা স্টেপ বাই স্টেপ ফর্মুলা আছে। সেই জিনিসটা, সেই সকল টপিক তোমাকে আগে বুঝতে হবে। তারপরে হচ্ছে মুখস্থ করতে হবে। কারণ বায়োলজি তুমি যদি পড়াশোনা শুরু করতে চাও, সেই ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি হচ্ছে, ফার্স্ট অফ অল আমি প্রেফার করব যেকোনো একজন টিচারের ক্লাস করে ফেলো। টিচার অনলাইন হতে পারে অথবা অফলাইন, যেখান থেকেই হোক তুমি আগে একটা ক্লাস করে ফেলো। ক্লাস করার পরে তোমার যেকোনো একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা সিলেক্ট করবা সেটা যখন তুমি আগে ক্লাস করবা তখন যেয়ে বুঝতে পারবা যে কোন টপিক ইম্পোর্টেন্ট এবং ওই টপিকটা কিভাবে পড়তে হয়, বা তোমার টিচার যেভাবে পড়াই দিবে তখন তোমার ব্রেইনে ভালোভাবে ঢুকে যাবে। তারপরে যখন তুমি মেইন বুকটা খুলবা, তখন যেয়ে তুমি বুঝতে পারবা যে আচ্ছা, আমাকে এই একটা টপিক পড়ানো হয়েছে, কিন্তু এখানে অনেক বগাস কিছু লেখা আছে, এগুলো আমার জন্য ইম্পোর্টেন্ট নয়। এই টপিকটাই আমার জন্য ইম্পোর্টেন্ট এবং এইটাই ভালোভাবে পড়বা। ঠিক আছে? এরপরে হচ্ছে বায়োলজির এমসিকিউ যদি বলি, এমসিকিউ কিন্তু সবসময় ২ ভাবে আসে। সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে কিছু কোয়েশ্চেন রিপিট করে, সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন। তোমরা যখন এনালাইসিস করবা, অর্থাৎ লাস্ট 3 to 5 ইয়ার্স এর যখন তোমরা মেডিসি থেকে এমসিকিউ সলভ করে ফেলবা, তখন দেখবা এখান থেকেই অনেক এমসিকিউ রিপিট করছে, বা ওই সিমিলার টপিক থেকেই এমসিকিউ রিপিট করছে বোর্ড কোয়েশ্চেনে। এবং কিছু কোয়েশ্চেন, মানে মনে করো ১৫ টা কোয়েশ্চেন তোমার রিপিট করবে এবং ১০ টা কোয়েশ্চেন তোমার মেইন বুক থেকে, মানে নতুন যেগুলো এড করবে, সেগুলো হচ্ছে তোমার মেইন বইয়ের দাগানো লাইন যেগুলা আছে না, সেগুলা থেকে কোয়েশ্চেন করবে। সো এমসিকিউ এর জন্য তোমরা হচ্ছে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবে এবং মেইন বইয়ের যে দাগানো অংশগুলো আছে, ইম্পোর্টেন্ট লাইনস আছে, এগুলা পড়লেই তোমরা এমসিকিউতে ভালোভাবে ভালো রেজাল্ট করতে পারবা। এরপরে আসি লাইন মার্কিং। বায়োলজির সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা জিনিস হচ্ছে লাইন মার্কিং। এবং সেই ক্ষেত্রে অনেকেই একটা জিনিস ভুল করে, সেটা হচ্ছে ওরা মনে করে যে, মনে করো এই একটা টপিকের প্লাস্টিডের এই ২ টা জিনিস বা এই ২ টা লাইন বিগত বছরে তোমার অ্যাডমিশন টেস্টে আসছে এবং ২-৩ টা বোর্ডে আসছে। এই ৩ টা লাইনই মনে হয় ইম্পোর্টেন্ট। বাট দ্য থিং ইজ যে তোমার এই পুরা ছক বা এই পুরা টপিকটাই ইম্পোর্টেন্ট। তোমাকে এটা বুঝতে হবে যে কোয়েশ্চেন যদি রিপিট না করে, তাহলে তোমার এই লাইন থেকে কোয়েশ্চেন পড়তেছে না। ঠিক আছে? কিন্তু যখন মনে করো যে তোমার এই একটা টপিক থেকে ৩-৪ বার কোয়েশ্চেন আসছে বিভিন্ন বোর্ডে বা অ্যাডমিশন পরীক্ষায়। তার মানে এটা তোমার একদম হাই চান্স আছে এখান থেকেই আবার কোয়েশ্চেন আসবে। তার মানে এই না যে ওই লাইন থেকেই কোয়েশ্চেন আসবে। তার মানে এই যে ওই টপিকটা থেকে কোয়েশ্চেন আসবে। সো সেই ক্ষেত্রে তোমার
ছক যেখান থেকে বেশি কোয়েশ্চেন আসে সেটা ছক অথবা সেই টপিকটা ভালোভাবে পড়তে হবে। সো লাইন মার্কিংয়ের ক্ষেত্রে মনে রাখবা শুধু লাইন পড়লে চলবে না, যেই টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসছে ওই টপিকটায় পারফেক্ট হয়ে যেতে হবে, মানে এক্সপার্ট হয়ে যেতে হবে। বায়োলজিতে সিকিউতে বেশি মার্কস তোলার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর্ট। এবং আর্ট যার যত বেশি ভালো, যার পেপারে যত বেশি আর্ট থাকবে তাকে বায়োলজিতে, তুমি যদি বাংলায় মানে ওই এক্সপ্লেনেশনে কিছু নাও লিখো তোমাকে হাফ মার্ক দিয়ে দিবে আর্টের জন্য। আমার মনে আছে আমি এসএসসিতে বায়োলজিতে কয়েক দুইটা সিকিউ এর কতেও চিত্র দিছি, খতেও চিত্র দিছি, গতে তো চিত্র তো আছেই। পেপারটা এমন ছিল যে প্রতি পৃষ্ঠায় একটা দুইটা চিত্র থাকতো, মিনিমাম একটা চিত্র ছিল। সো এই যে আমার মার্কস আসছিল 96 এবং আমি খুব কম লিখছি। তো আমি বলবো না যে তোমরা যখন চিত্র চাইছে না তাও চিত্র দাও। ক এবং খতে দেয়া একদম পারলামও। বাট আমি দিছিলাম, ভালো লাগছিল আমার। আমার টাইম ম্যানেজ করতে পারছিলাম এইজন্য। বাট এক্ষেত্রে তোমাকে আমি বলব গ এবং গতে তোমরা ট্রাই করবা যেখানে চিত্র দেয়া যায়। না বলে দিলেও ঢুকাই দিবা চিত্র একটা। সেক্ষেত্রে তোমার মার্কস পাওয়ার চান্সটা হাই হয়ে যায়। হ্যাঁ? এখন আমি তোমাদের যেটা বায়োলজিতে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যেহেতু পড়াশোনা থিওরিটিক্যাল বেস, সো সেই ক্ষেত্রে তোমার মনে রাখতে প্রবলেম হবে। সেইজন্য ট্রিপল আর এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো। সেটা হচ্ছে রিড, রিসিভ অ্যান্ড রিপিট। এবং আমি আরেকটা স্ট্র্যাটেজি শেয়ার করি সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল, যেটা আমি বেসিক্যালি ফলো করতাম। সেইটা কি? যে আমি মনে করি একটা টপিক আমার ক্লাস দেখে শেষ করছি, সেটা আমি একটা নোট করতাম। নোট করার পরে যে একটা টপিক মনে করো আমি হচ্ছে মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য পড়ছি। আমাকে স্যার ভালোভাবে বুঝিয়ে দিছেন। তারপরে ওই মোলাস্কা পর্বের টপিক আমি যেহেতু নোট করছি, নোট থেকে ভালোভাবে পড়তাম যে আচ্ছা এই মোলাস্কা পর্বে এই বৈশিষ্ট্য। তারপরে আমি আয়নার সামনে যেতাম অথবা আমার ভাই যদি পাশে থাকতো, হ্যাঁ? ওরে না শুনতে চাইলেও আমি জোর করে শোনাতাম যে, "শুন, এই টপিক আমি পড়ছি, এখানে এই আছে।" যদি কেউ না থাকে তুমি আয়নার সামনে যাবা, আয়নার সামনে যেয়ে তুমি কি পড়ছো খাতা বন্ধ করে চোখ অফ করে বা চোখ খুলে তোমার দিকে তাকিয়ে তুমি নিজেকে বুঝাবা। তুমি যখন এই জিনিসটা করতে পারবে যে আমি এই টপিক পড়ছি, সেক্ষেত্রে অনেক সময় ভুলও হয়। বাট তুমি যখন আবার রিকল করবা সেই ক্ষেত্রে কি তোমার এই জিনিসটা একদম পরীক্ষার আগ পর্যন্ত একদম ভালোভাবে মাথায় গেঁথে যাবে সারা জীবনের জন্য। ঠিক আছে? সো এই জিনিসটা ফলো করতে পারো। এটা আমি পার্সোনালি মানে নিজে ফলো করতাম। আর রিড, রিভাইজ অ্যান্ড রিপিট এর ক্ষেত্রে বলি, ১ম এ এই জিনিসটা যে ১ম এ হচ্ছে ক্লাস করার পরে বা বই পড়ার পরে তোমাকে সপ্তাহে ১ বার এট লিস্ট রিভাইজ করা উচিত ওই টপিকটা। না হলে বায়োলজি ভুলে গেলে ভাই আবার পড়া ইটস ভেরি টাফ। আর এটা হচ্ছে রিপিট করতে হবে। কয়েকদিন পর ১ মাসে ১ বার রিপিট করলা। যখন তুমি ভালোভাবে একটা চ্যাপ্টার শেষ তখন ১ মাস পরে আবার ভালোভাবে রিপিট করলা। ঠিক আছে? এখন আসি বায়োলজি ফার্স্ট পেপার কিভাবে পড়বা? বায়োলজি ফার্স্ট পেপারের কোন চ্যাপ্টার ইম্পোর্টেন্ট, কোন চ্যাপ্টারের কোন টপিক ইম্পোর্টেন্ট একদম কম পড়ে তুমি কিভাবে পরীক্ষায় এই ফার্স্ট পেপার থেকে 90+ মার্কস তুলতে পারো সেটা বলি। ফার্স্ট অফ অল যে চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে কোষ ও কোষের গঠন। এটা ভেরি ইম্পোর্টেন্ট, বাট দ্য থিং ইজ অনেক বেশি ইম্পোর্টেন্ট বাট অনেক বড় একটা চ্যাপ্টার, সেক্ষেত্রে অনেকে স্কিপ করে ফেলে। বাট আমি বলব তুমি এটলিস্ট ২ টা, যেহেতু এই চ্যাপ্টার থেকে ২ ফেজে কোয়েশ্চেন আসে অর্থাৎ ডিএনএ, আরএনএ, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন এবং রেপ্লিকেশন। এখান থেকে তোমার একটা কোয়েশ্চেন আসে, যদি আসে আরকি ২ টা কোয়েশ্চেন। আর আরেকটা হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, কোষপ্রাচীর, কোষঝিল্লি। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসে। তুমি যদি এই চ্যাপ্টার পড়তে টাইম ম্যানেজ করতে না পারো সেক্ষেত্রে আমি বলব যেকোনো একটা পার্ট ভালোভাবে পড়ে ফেলো। এখান থেকে যদি সিকিউ আসে ভালোভাবে খুব দিতে পারবা। আর যদি পুরাটা পারো তাহলে তো অনেক ভালো। বাট এই চ্যাপ্টারটা অনেক লেন্থি একটা চ্যাপ্টার, অনেক বড় একটা চ্যাপ্টার। ফার্স্ট পেপারে ২ টা ইম্পোর্টেন্ট অ্যান্ড ভেরি ইজি ২ টা চ্যাপ্টার সম্পর্কে বলি যেগুলা তোমার পরীক্ষায় কোয়েশ্চেন মিস যাবে না। একটা হচ্ছে কোষ বিভাজন, আরেকটা হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। ঠিক আছে? এই ২ টা চ্যাপ্টার একদম ইজি চ্যাপ্টার। কোষ বিভাজন আমি মনে করি ২-৩ দিনে পড়ে একদম ভালোভাবে শেষ করা যায়। যেহেতু তোমরা এসএসসিতে পড়ে আসছোই, যদি ইম্পোর্টেন্ট টপিকের কথা বলি সেটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিস। এই ২ টা টপিক থেকেই বেসিক্যালি কোয়েশ্চেন আসে। ক্রসিং ওভার থেকে কম কোয়েশ্চেন আসে। বাট মাইটোসিসের ক্ষেত্রে তোমরা ধাপ অ্যান্ড মাইটোসিসের এই ধাপগুলা চিত্র জাস্ট ভালোভাবে দেখে ফেলবা বা শিখে ফেলবা। আর মিওসিসের ক্ষেত্রে প্রোফেজ 1 যেটা আছে ওইটা চিত্রসহ ব্যাখ্যা ভালোভাবে শিখে ফেলবা। দ্যাটস ইট। আর টিস্যুতন্ত্রর ক্ষেত্রে যদি বলি, ভাজক টিস্যুটা ইম্পোর্টেন্ট। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়বা। বৈশিষ্ট্য আর হচ্ছে এখানে তোমরা স্থায়ী টিস্যুটাও পড়বা। স্থায়ী টিস্যু। আর একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বলি যে একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের অন্তর্গঠন পড়ে ফেলবা। একবীজপত্রী উদ্ভিদের জন্য এটা ভেরি ইম্পোর্টেন্ট। দ্বিবীজপত্রী উদ্ভিদের পড়বা বাট একবীজপত্রীর ভেরি ইম্পোর্টেন্ট। এবং হচ্ছে পরিবহন টিস্যুর গুরুত্ব এবং আরেকটা জিনিস এখানে এড করতে পারো ভাস্কুলার বান্ডেল আর হচ্ছে পত্ররন্ধ্র। হ্যাঁ? এখান থেকেও কোয়েশ্চেন আসে পত্ররন্ধ্র থেকে। সো এই কয়েকটা টপিক পড়লেই আশা করি এই চ্যাপ্টারটাও একদম কম সময়ে শেষ করা যায়। এখন আসি আরেকটা চ্যাপ্টার কোষ রসায়ন। আমি বলব এটা না পড়তে, এটা থেকে কোয়েশ্চেনও আসে না এবং এটা ভেরি লেস ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার। অণুজীব চ্যাপ্টার, এইটা তোমাদের অনেক বেশি ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এটা একাডেমিক টু এডমিশন সব জায়গায় এখান থেকে কোয়েশ্চেন করে এবং এখানে
কিছু স্পেসিফিক টপিক থেকে কোয়েশ্চেন করে। যদি ভাইরাসের কথায় আসি, ভাইরাসের জন্য তোমরা যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে তোমাদের টিটুফাস ভাইরাস, ভাইরাসের গঠনটা পড়বা। আর হচ্ছে তারপরে লাইটিক অ্যান্ড লাইসোজনিক চক্র, আর হচ্ছে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য এবং ভাইরাসের গুরুত্ব পড়বা। আর আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য আর ভাইরাসের গুরুত্ব, এই কয়েকটা টপিক পড়লেই হবে। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার গঠন আর হচ্ছে তোমার বৈশিষ্ট্য চিত্রসহ পড়বা। এবং ব্যাকটেরিয়া থেকে যেটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার গুরুত্ব নিয়ে, অর্থনৈতিক, কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়া কি গুরুত্ব, এটা থেকেই কোয়েশ্চেন আসে। শৈবাল ছত্রাক এটাও একটা ভালো একটা চ্যাপ্টার, এবং এখানে তোমরা জাস্ট দুইটা টপিক পড়লেই হবে। সেটা হচ্ছে তোমাদের উলোথ্রিক্স আর এগারিকাস। হ্যাঁ, শৈবাল এবং ছত্রাকের যদি বৈশিষ্ট্য, পার্থক্য এবং হচ্ছে গুরুত্ব, এই তিনটা জিনিস পড়লেই আই থিঙ্ক এখানে থেকে আর বেশি ঘোরাপেছি কোয়েশ্চেন করে না, এই টপিকগুলো থেকেই করে। বায়োফাইটা এবং টেরিডোফাইটা এটাও ইম্পর্টেন্ট আছে, বাট আই থিঙ্ক এটা লেস ইম্পর্টেন্ট। তো শৈবাল এবং ছত্রাক এবং বায়ো টেরিডোফাইটা যদি পড়ো তাহলে দুইটা একসাথে পড়ো, এবং এই দুইটা থেকে কম্বাইন্ড কোয়েশ্চেন আসার চান্স আছে। তারপরে এই চ্যাপ্টার যেটা থেকে তোমার কোয়েশ্চেন আসে, এবং আমার সবচেয়ে ভালো লাগছে যে বায়োলজির এই চ্যাপ্টারটা, নগ্নবীজি এন্ড আবৃতবীজি চ্যাপ্টার। এখানে তোমার একদম 4টা টপিক, 5টা টপিক বেসিক্যালি। মালবেসি এবং পয়েসি গোত্রের বৈশিষ্ট্য, গুরুত্ব, মালবেসি গোত্রের হচ্ছে জবা এবং পয়েসি গোত্রের ধান, ধানের যা যা কিছু আছে সব কিছু পড়ে ফেলবা। নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ, নগ্নবীজির ক্ষেত্রে সাইকাসটা বেশি ইম্পর্টেন্ট, এবং আবৃতবীজি উদ্ভিদের যে সকল জিনিস বইয়ে দেওয়া আছে এটা তেমন বেশি ডাইভার্স কোনো না, চ্যাপ্টারটা পড়াও অনেক ইজি। তারপরে টিস্যু কিন্তু বলে ফেলছি। উদ্ভিদ ও শারীর তত্ত্ব, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওটা 3 স্টার দেওয়া যায় এটাকে। বাট দ্য থিং ইজ এটা অনেক হার্ড একটা চ্যাপ্টার, এটা অনেকে স্কিপ করে। তো এই চ্যাপ্টারে যদি ইম্পর্টেন্ট টপিকের কথা বলি সেই ক্ষেত্রে হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা যদি বুঝতে পারো তাহলে তো ভালো, না হলে ঠাড়া মুখস্থ করবা, এটা ইম্পর্টেন্ট একটা। তারপরে হচ্ছে C3 এবং C4 চক্র, এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটিপি উৎপাদন ছক, এটাও ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ, তারপরে পত্ররন্ধ্র থেকে কোয়েশ্চেন আসে, সবাত ও বাত শ্বসন। সো এখানে কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার এবং অনেক বেশি টপিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যাদের একটু কঠিন হয় পড়াশোনা, সেক্ষেত্রে আমি চ্যাপ্টারটা প্রেফার করি না। তুমি যদি উদ্ভিদ স্কিপ করতে চাও করতে পারো, সেক্ষেত্রে তুমি অন্য একটা চ্যাপ্টার দিয়ে কভার করে ফেলতে পারবা। এরপরে আসি জীব প্রযুক্তি, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এইখান থেকে তোমার কিছু টপিকে এটা ইজি একটা চ্যাপ্টার। সো এখান থেকে কিছু টপিকে কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে টিস্যু কালচার আর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। আরেকটা টপিক আছে তুমি লিখতে পারো হচ্ছে জিনোম সিকোয়েন্স। সো জিনোম সিকোয়েন্সের ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সের ব্যবহার ও প্রয়োগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই টপিকটা পারবা। এটার সাথে আরেকটা জিনিস রিলেট করতে পারবা, সেটা হচ্ছে জেনেটিক ক্লোনিং, জিন ক্লোনিং আর কি বেসিক্যালি। সো জিন ক্লোনিং এটাও পড়ে ফেলবা। সো এই যে প্রযুক্তি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা ভালোভাবে পড়বা। সো এখানে দেখো তোমাদের কয়েকটা চ্যাপ্টার, কোষের গঠন, কোষ বিভাজন, অণুজীব, তারপরে হচ্ছে নগ্নবীজি, আবৃতবীজি, টিস্যুতন্ত্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, জীব প্রযুক্তি, এই যে চ্যাপ্টারগুলো বললাম এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারগুলো পড়লে তুমি যে কোনোভাবে 5টা সিকিউ অনায়াসে আনসার করতে পারবা। উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে যে জিনিসটা পড়বা হচ্ছে সেটা হচ্ছে পুং ও স্ত্রী গেমেট এর উৎপত্তি আর হচ্ছে পরিস্ফুটন, এইটা থেকে কোয়েশ্চেন আসে। আর হচ্ছে নিষেক এবং হচ্ছে পরিণতি, নিষেক এবং পরিণতি, এখান থেকে কোয়েশ্চেন আসে। মানে হচ্ছে তারপরে আরো 2টা টপিক হচ্ছে কৃত্রিম প্রজনন, অর্থাৎ মানে কলম তৈরি করা, এবং ফুল এবং ফল মিলিয়ে নতুন একটা জাত তৈরি করা। এই যে কয়েকটা টপিক, এইটা চার্ট আকারে আছে এবং বৈশিষ্ট্য আকারে আছে। সো এই টাইপ যে কোয়েশ্চেনগুলো, এই 5টা টপিক পড়লেই এই চ্যাপ্টার থেকে ভালো কোয়েশ্চেন আনসার করা যায়। সো এই যে চ্যাপ্টারগুলো তোমাদের ইম্পর্টেন্ট দেখালাম, এই কয়েকটা চ্যাপ্টার পড়ে তুমি ভালো মার্কস তুলে ফেলতে পারবা। ওকে, সো বায়োলজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি যে চ্যাপ্টারগুলোর সাথে ইম্পর্টেন্ট টপিকগুলো দিয়েছি ওইগুলাই ইম্পর্টেন্ট, এবং তুমি যদি জাস্ট এই 7টা চ্যাপ্টার কভার করতে পারো তাহলে তোমার পরীক্ষায় 90+ মার্ক কনফার্ম। সো প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে তোমাদের একটু মাথা কাটাতে হবে। কারণ হচ্ছে যে এখানে তোমার বিভিন্ন অনেক পর্ব আছে। সো সেইগুলোর বৈশিষ্ট্য এবং পার্থক্য ভালোভাবে মাথায় রাখতে হবে এবং সঠিকভাবে মাথায় রাখতে হবে, একটার সাথে আরেকটা যাতে গোলাই না যায়। সো যদি বলি যে কোন কোন পর্বগুলো ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে দেখো মোলাস্কা এবং আর্থ্রোপোডা এবং এনিলিডা নেমাটোডা, এই 4টা পর্ব বেশি ইম্পর্টেন্ট, এবং এই 4টা পর্ব থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন করে। যদি কোয়েশ্চেন হার্ড করতে চায়
তাহলে এই কোর ডাটা পর্ব থেকেই কোয়েশ্চেন হার্ড করে, কারণ কোর ডাটা পর্বে আরও ৩টা উপপর্ব আছে, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, ইউরোকর্ডাটা। সো এই ৩টা তোমাদের বেসিক্যালি ইউরোকর্ডাটা যেটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এখান থেকেই অনেক ঘুরে বেড়ায় কোয়েশ্চেন করে। ওটা বেসিক্যালি কর্ডাটা থেকে কোয়েশ্চেন করি তখনই যখন চায় এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হার্ড করবে। কর্ডাটা পর্বটা ভালোভাবে পড়বা এবং বাকি যেই পর্বগুলো বললাম এগুলোও ভালোভাবে পড়বা। এবং এখান থেকে আরো কয়েকটা টপিকের কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে প্রতিসাম্যতা, সিলম এবং কিউবিস। এগুলোও একটু ভালোভাবে দেখবা। মানে এই যে টপিকগুলো এগুলো কমায়া বলছি, বাট এখানে তোমাকে ভালোভাবে এক্সপার্ট হতে হবে। সো প্রাণী পরিস্থিতির ক্ষেত্রে হাইড্রার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাইড্রার গঠন এবং চলনটা বেসিক্যালি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকেই কোয়েশ্চেন আসে। ঘাসফড়িং এর ক্ষেত্রে যদি বলি, ঘাসফড়িং পুরাটাই অনেক ইম্পর্টেন্ট। ঘাসফড়িং মুখপাঙ্গ, তারপরে ওই যে বডি কোথায় কি আছে, ঘাসফড়িং এর চুপ, সো এই সবগুলোই ভেরি ইম্পর্টেন্ট। সো ঘাসফড়িং পুরাটা পড়বা। আর হচ্ছে রুই মাছের ক্ষেত্রে 3টা টপিকই বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রক্ত সংবহন পদ্ধতি, আর আরেকটি টপিক হচ্ছে রুই মাছের হার্ট পড়বা, হার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে রুই মাছের সাথে মানুষের, রুই ভার্সেস ম্যান, মানে হার্টের তুলনা, হ্যাঁ। সো রুই ভার্সেস ম্যান, হার্টের তুলনা, এটাও বেশি ইম্পর্টেন্ট। এখন যদি আসি পরিপাক ও শোষণের ক্ষেত্রে, পরিপাক ও শোষণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এইখানে তোমাদের বেসিক্যালি পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের পরিপাক এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মুখের ভিতর পরিপাক এটা থেকে এমসিকিউ কোয়েশ্চেন আসে, বাট পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের পরিপাক থেকে সিকিউ কোয়েশ্চেন আসে। এখানে তোমাদের বিভিন্ন ধরনের এনজাইমগুলো ইম্পর্টেন্ট, কোন এনজাইম কোথায় কাজে লাগতেছে এগুলা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে শর্করা, আমিষ ও স্নেহ পরিপাক কোথায় হয়, কিভাবে হয়, কোন কোন এনজাইম কাজে লাগে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এর বাইরের টপিক হচ্ছে অগ্নাশয়, যকৃত, বৃহদান্ত স্নায়ু এবং স্থূলতা তোমরা এসএসসিতে পড়ে আসছো। সো সেই ক্ষেত্রে তোমাদের এটা ইজি লাগবে, এবং স্নায়ুর থেকেও কোয়েশ্চেন করে এবং স্নায়ুটাও ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ। আর যকৃতের জিনিসটা পড়বা হচ্ছে বিপাকীয় এবং সঞ্চয়ী ভূমিকা যকৃতের ক্ষেত্রে। আর অগ্নাশয়ে যা যা আছে সব পড়ে ফেলবা, অগ্নাশয়টা ইম্পর্টেন্ট। শ্বাসক্রিয়া ও শোষণের ক্ষেত্রে যদি বলি, শ্বাসক্রিয়া ও শোষণ এটাও বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এখান থেকে দেখো শ্বাস ও প্রশ্বাসের টেকনিক বা কৌশলগুলো জেনে ফেলবা। এবং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন এখান থেকে কোয়েশ্চেন আসে, তবে বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইড পরিবহন এটা বেশি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস এড করতে পারো, সেটা হচ্ছে তোমাদের ক্লোরিন শিফট। এটা কার্বন ডাইঅক্সাইড পরিবহন পড়লে অটোমেটিক্যালি চলে আসবে ক্লোরিন শিফট। ফুসফুস এবং অ্যালভিওলাসের গঠন, এটাও ইম্পর্টেন্ট। এবং হচ্ছে এখানে ওটিটিস মিডিয়া এবং সাইনোসাইটিস, এই দুইটা টপিকও এখানে কিন্তু ইনক্লুড করে ফেলবা। রক্ত সঞ্চালন সবার ফেভারিট একটা চ্যাপ্টার থাকে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এইখান থেকে বেসিক্যালি হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের বর্ণনা এবং হৃদরোগ, হৃৎপিণ্ড নিয়ে এই 3 ধরনের কোয়েশ্চেন আসে। এবং রক্তচাপ, এটা মায়োজেনিক নিয়ন্ত্রণ, এখান থেকে আলাদাভাবে কোয়েশ্চেন আসে। এবং রক্ততঞ্চন এবং চিকিৎসা, এই যে মাত্র 3টে টপিক, এটা অনেক ইজি এবং মনের মতো, মানে অনেক ভালো লাগার একটা চ্যাপ্টার। সো সেই ক্ষেত্রে তোমরা যদি এই 3টা টপিকটা পড়ে ফেলতে পারো এবং হৃৎপিণ্ডের গঠনটা যদি ভালোভাবে আঁকতে পারো এবং একটু বর্ণনা করে ফেলতে পারো। চলন অঙ্গ চালনা, এটাও ইম্পর্টেন্ট আছে। সমন্বয় নিয়ন্ত্রণ, এই চ্যাপ্টার থেকে সিকিউ তেমন আসে না, বাট এই চ্যাপ্টারটা এডমিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অর্থাৎ এমসিকিউ এর জন্য। বিকজ লাস্ট ইয়ারের মেডিকেল কোয়েশ্চেনে এখান থেকে 3টে কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে করে ফেলছে। সো এমসিকিউ এর জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তারপরে মানব জীবনের ধারাবাহিকতা, বোগাস একটা চ্যাপ্টার। মানবদেহের প্রতিরক্ষা পড়তে পারো, বাট নট সো ভেরি ইম্পর্টেন্ট। জিন তত্ত্ব ও বিবর্তন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে মেন্ডেলের 2টা সূত্র আছে, ফার্স্ট এন্ড সেকেন্ড সূত্র, 2টা সূত্র পড়বা এবং এদের ব্যতিক্রম কি আছে এটাও পড়বা। হিমোলোফিয়া, বর্ণান্ধতা, ব্লাড গ্রুপিং কিন্তু ইম্পর্টেন্ট। এমসিকিউ সিকিউ দুইটার জন্যই ইম্পর্টেন্ট, এবং এটা থেকে বোর্ডে ভালো রকমই কোয়েশ্চেন আসে। সিকিউ মাঝে মাঝে কোয়েশ্চেন আসে, বাট এমসিকিউ এ বেশি কোয়েশ্চেন আসে। বিবর্তনের ক্ষেত্রে, বিবর্তনে হচ্ছে যেহেতু কেউ বিশ্বাস করে না, বাট তোমাকে তো পড়তে হবে পরীক্ষার জন্য। সো এখানে তোমার ল্যামার্কিজম এবং হচ্ছে ডারউইনিজম, এই 2টা টপিক পড়লেই এনাফ। আর আমি যদি বলি এখানে একটা চ্যাপ্টার স্কিপ করছি, সেটা হচ্ছে বর্জ্য ও নিষ্কাশন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এখান থেকে তোমাদের দেখো বৃক্কের গঠনের ক্ষেত্রে তোমাদের বৃক্কের যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ এই 2টা গঠন পড়ে ফেলতে হবে ভালোভাবে, একে মাথায় যাতে থাকে এই জিনিসটা। এটা পরীক্ষায় তুমি গিয়ে বসে দেখবা বৃক্ক থেকে একটা কোয়েশ্চেন চলে আসছে। নেফ্রনের গঠনটা অনেক ক্ষেত্রে আসে, বাট কম আসে, বৃক্কের গঠনটাই বেশি আসে। বৃক্কের গঠনটা পড়লে তুমি মূত্র তৈরি পড়ে ফেলবা, রেচনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া পড়বা। তারপরে বৃক্ক বিকল হলে কি করতে হয়, বেসিক্যালি ডায়ালাইসিস ও প্রতিস্থাপন, এই 2টা জিনিস পড়ে ফেললেই আই থিংক এই যে কয়েকটা চ্যাপ্টার বললাম, প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস, পানির পরিস্থিতি, পরিপাক ও শোষণ, শ্বাসক্রিয়া ও শোষণ, বর্জ্য ও নিষ্কাশন, রক্ত সঞ্চালন, এই যে 6টা চ্যাপ্টার
আর হচ্ছে এদিকে এসে জিনতত্ত্ব ও বিবর্তন। এখান থেকে কিন্তু মাস্ট কোয়েশ্চেন আসবে এবং এটা ভেরি ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার। সো এই যে ৭ টা চ্যাপ্টারের কথা বললাম, তুমি এই ৭ টা চ্যাপ্টার জাস্ট কমপ্লিট করো। তোমার মার্কস এই যে 90 প্লাস মার্কস কেউ আটকাতে পারবে না। এই টপিকগুলাতে তুমি এক্সপার্ট হও, ভালোভাবে লেখা শিখো বায়োলজি। দেন ইটস ওকে। তোমার বায়োলজি নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। বায়োলজি সবচেয়ে কম পড়ে সবচেয়ে ভালো রেজাল্ট করে যায়। এটা মনে রাখবা। আর চিত্রের দিকে একটু ধ্যান দিবা। প্রত্যেকটা চিত্র যাতে ভালোভাবে তোমার মাথায় থাকে। আই থিংক আ তোমার এই ভিডিওটা অনেক কাজে লাগবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।